হ্যালো এভরিওয়ান। দেখতে পাচ্ছেন আসলে আমাদের ঘরের কিছু অগোছালো জিনিসপত্র, লাগেজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। পাশেই হচ্ছে সহস্র ভিডিও করছে, বেসিক্যালি ভিডিওটা সহস্রই করছে। আমি বসে আছি, আমার হাজব্যান্ড বসে আছে, আমরা ওয়েট করছিলাম উবারের জন্য। উবার আসছে, সো ওই পর্যন্ত আর কি ওয়েট করছি, আর সহস্র এদিকে ভিডিও করছে। ফাইনালি হচ্ছে উবার চলে এসছে, আমরা সবাই নিচে নেমে এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের দারোয়ান লাগেজ দিয়ে ক্যারি করে একটু হেল্প করছে। সো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়ছি। কিছুক্ষণ এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, তো যার কারণে একটু মেঘলা মেঘলা আকাশ ছিল। আমরা আসলে আগে থেকে একটু ভয়ই পাচ্ছিলাম যে যদি আকাশ মেঘলা থাকে বা বৃষ্টি হয়, ফ্লাইট ডিলে হওয়ার কোনো পসিবিলিটিস থাকে কি না। যাই হোক, ওইটা আমরা শেষ পর্যন্ত আর ফেস করিনি। ওইটা ওভারকাম করেই আমরা রওনা দিয়েছি। তারপরে ঝিরঝির একটু বৃষ্টি হচ্ছে। সো ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম অন দ্য ওয়েতে। রাস্তাঘাট আসলে খুব ফাঁকা ছিল, ওরকম কেউ ছিল না। ভোর রাতের দিকে তো, তাই কোনো জ্যাম জটের ইয়েতেও আমরা পড়িনি, হ্যাসেলেও পড়িনি। সো খুব দ্রুত গতিতে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইন্টারন্যাশনাল ফ্লাইটে। এর আগের বার যখন আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম, আমাদেরকে একটা প্রবলেম ফেস করতে হয়েছে এইবার, যেটা আমাদের আগে করতে হয়নি। আপনাদেরকে আগে থেকেই জানিয়ে রাখা ভালো। বেসিক্যালি হচ্ছে এখন নতুন একটা সিস্টেম চালু হয়েছে যে এয়ারপোর্টের ভেতরে আপনাকে ঢুকতে হলে লম্বা লাইনে দাঁড়াতে হবে। আদারওয়াইজ আপনার কাছে যদি এনাফ টাকা থাকে তাহলে আপনি একটা হেল্প সার্ভিস নিতে পারেন। ওটা হচ্ছে এক ধরনের এজেন্সি আর এজেন্ট, যেটাই বলেন না কেন, তাদেরকে পার হেড 500 টাকা করে দিলে তারা আপনাকে ডিরেক্ট হচ্ছে নিয়ে যাবে। এখন আমরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়ায় আছি মাহমুদপুর মোড়ে। কারণ একটু আগে গেটে ঢোকার সময় যে পরিমাণে লাইন, বাট আমরা অনেক সহজে চলে আসছি, কারণ হেল্প সার্ভিস নিছি না, এর জন্য চলে আসছি। এখন জাস্ট ইমিগ্রেশনটা কমপ্লিট করবো, আর আমি হ্যাপি করবো। এইখানে দেখতেই পাচ্ছেন সহস্র দৌড়াদৌড়ি করছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, কারণ ইমিগ্রেশন আমাদের ফাইনালি শেষ হয়েছে, খুব ভালোভাবে শেষ হয়েছে। এখন এই মুহূর্তে ও হচ্ছে খুব লাফালাফি করছে। আমি এবং আমার হাজব্যান্ড অন্যদিকে হচ্ছে সিম রুমিং করাচ্ছিলাম, কারণ আমরা হচ্ছে ওখানে যে কোনো সিম নিব না, এটা আমাদের আগেই ডিসিশন নেওয়া ছিল। সো আমরা এখান থেকে রুমিং করে একবারেই যাব। তো ওই সময় হচ্ছে সহস্র নিজে নিজে ভিডিও করছে, নিজেই একটু মজা করছে। তারপর আমরা হচ্ছে স্কাই লাউঞ্জ, এই যে ইবিএলের স্কাই লাউঞ্জে যেহেতু আমার ক্রেডিট কার্ড আছে, সো আমরা এটা ইজিলি অ্যাভেল করতে পারবো। আমরা এখানে কিছুক্ষণ ফ্লাইট আসা পর্যন্ত, 8টার দিকে আমাদের ফ্লাইট, সো ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। অ্যান্ড ওই যে আমাকে দেখা যাচ্ছে আমি রুমিং প্রসেসটা করছিলাম, আর হচ্ছে আমার হাজব্যান্ড আমার সাথেই ছিল। তো এখন আমরা হচ্ছে স্কাই লাউঞ্জে ঢুকবো। এই ভিডিওটা আসলে সহস্র করছিল, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে তো আছি। এখন আমি আছি হলো স্কাই লাউঞ্জের আর কি গেটের সামনে লাউঞ্জ আছে, মানে আর কি হজরত শাহজালাল বিমানবন্দরের আর কি লাইক সেকেন্ড ফ্লোরে আছি। সেকেন্ড ফ্লোর অবশ্যই লাউঞ্জ আছে, তো লাউঞ্জ আছে, বাট এখন জাস্ট রুমিং করবো, দেন স্কাই লাউঞ্জে যাবো। আর অবশ্যই এই যে সহস্র একটা দুষ্টু, অনেক দুষ্টুমি করছে। হাই সহস্র, হাউ আর ইউ? তুমি কোথায় যাচ্ছ? তোমার ফ্লাইট কয়টায়? তুমি এখন কোথায় অবস্থান করছো? কোথায় লাউঞ্জ?
এই যে আমরা হচ্ছে ইবিএলে একটু ব্রেকফাস্টটা শেষ করছিলাম। বাই দ্য ওয়ে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখা ভালো, এখানে কিন্তু আমাদেরকে কোনো রকম চার্জ বা কোনো পেমেন্ট করতে হয়নি, আমরা ফ্রি এটা ব্রেকফাস্টটা করতে পেরেছি। এর কারণ হচ্ছে ইবিএলের ক্রেডিট কার্ড, শেয়ার টিপের ক্রেডিট কার্ডটা আমি নিয়েছিলাম। সো এইটা মানে এটা যাদের কাছে বিএলের ক্রেডিট কার্ড আছে তারা সবাই মোটামুটি জানে স্কাই লাউঞ্জটা তাদের জন্য ফুললি ফ্রি, এবং আপনার সাথে আপনার আরেকজন হচ্ছে আপনার হাজবেন্ড বা আমাদের অ্যানাউন্স করছে যে যেতে হবে, আর্লি হয়ে যেতে হবে। তো এখন আমরা যেতেছি প্লেনের দিকে। তো চলো যাওয়া যাক। এই যে আমরা এখন হচ্ছে ফ্লাইটের দিকে যাচ্ছি, একদম লাস্ট মোমেন্টে। আমরা এখানে কিছুক্ষণ হয়তো ওয়েট করতে হতে পারে, তারপর আমরা ফ্লাইটে উঠব। সো আমরা ফ্লাইট থেকে আসলে এয়ারপোর্ট থেকে ফ্লাইটের আগ পর্যন্ত অনেকখানি হাঁটতে হয়, অনেকটাই দূর। সো হাঁটতেই মনে হয় যে মিনিমাম 5-7 মিনিটের মতো লেগে যায়। সো হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে ওই পর্যন্ত আমাদেরকে যেতে হবে। আমাদের ইয়ের নাম্বারটা মেবি 11 নাম্বার ছিল। সো আমরা এখন ফ্লাইটের দিকে যাচ্ছি, ফ্লাইটে উঠব। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাইটে ওঠার একদম আগ মুহূর্তে। আমি সামনে, পেছনে আমার হাজব্যান্ড সহস্র ওনারা আছে। এবং এবার ফ্লাইটে আসলে আমরা যেটা ফিল করেছি সবই বাঙালি, মানে সব হয়তো আমাদের যে প্রবাসী ভাই বোনেরা আছেন তারা হয়তো ফ্লাইটে করে যাচ্ছিল, এবং আমরা এখানে কোনো ফরেনার বা বিদেশি কাউকে দেখতে পাইনি। ইউএস বাংলায় এ নিয়ে আমাদের সেকেন্ড টাইম ট্রাভেল করা। মোটামুটি ভালোই, খারাপ না। নরমালি হচ্ছে অনেক ফ্লাইটে লাঞ্চ বা ব্রেকফাস্ট এগুলো দেওয়া হয় না, কিন্তু ইউএস বাংলায় আমরা বরাবরই সবটাই পেয়েছি, সব ফ্যাসিলিটিসই পেয়েছি ভালো। আর এই যে অলরেডি দেখতে পাচ্ছেন সহস্র বসে পড়েছে ওর সিটে। ও খুব মানে নিজেকে প্রেজেন্ট করছে বিভিন্নভাবে, একটু ঘড়ি দেখাচ্ছে, হাত দেখাচ্ছে। আর আমাদের ফ্লাইট ছিল 8:10-এ, আমরা বাংলাদেশ টাইমে 12টায় পৌঁছবো, বাট সিঙ্গাপুরের টাইমে আমরা 2টায় পৌঁছবো, কারণ সিঙ্গাপুর আমাদের থেকে 2 ঘন্টা এগিয়ে। সো এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। 3 থেকে 4 ঘন্টার মধ্যেই আমরা ঠিকঠাক পৌঁছে যাব। ততক্ষণ পর্যন্ত দেখতেই পাচ্ছেন সহস্র কিছু অ্যাক্টিভিটিস ও করে যাচ্ছে। সো এটা নিয়ে তো আর বলার কিছু নেই, ওর মতো করে একটু মুভ করার চেষ্টা করছে, একটু নিজেকে হচ্ছে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছে। এই তো আমরা অলরেডি ফ্লাই করে ফেলেছে। এখন আমরা হচ্ছে হয়তো কিছুক্ষণ পরে একটু ঘুম পেলে আমরা ঘুমাতে পারি। অন্যান্য ফ্লাইটের যারা যাত্রী আছে তারাও একটু রিল্যাক্স ফিল করছে, তারাও হয়তো একটু এতক্ষণ ধরে ঘুমায় ঘুমায় এখন অলমোস্ট চলে আসছি, জাস্ট কিছুক্ষণ পর ল্যান্ডিং করবো না। ফাইনালি আমরা খুব সাকসেসফুলি সিঙ্গাপুরের ইমিগ্রেশন ক্রস করলাম, এবং যারা নতুন আসবেন সিঙ্গাপুরে তাদেরকে হচ্ছে একটু জানায় রাখা ভালো, যে আপনাদের যদি সব ধরনের ডকুমেন্টস ঠিকঠাক থাকে, এবং যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে প্রয়োজনে নোট করে রাখুন। ওখানে যাওয়ার আগে মাস্ট হচ্ছে আপনার অনলাইনে ডিজিটাল অ্যারাইভেল কার্ডটা
নিয়ে নিতে হবে। কারণ ডিজিটাল অ্যারাইভাল কার্ড ছাড়া আপনি কোনোভাবেই ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। আপনাকে আটকে দিবে বা এটা কোনোভাবেই নিবে না। বিকজ সব কিছু হচ্ছে অটোমেটিক এবং স্ক্যান করতে হয় এখানে। আপনার পাসপোর্ট থেকে শুরু করে সব ডকুমেন্টস ডিজিটাল অ্যারাইভাল কার্ড থাকলে ওনাদের ওখানে হচ্ছে অটোমেটিক্যালি এটা ইনফরমেশন চলে যায় এবং আপনি জাস্ট পাসপোর্টটা দিলে অটোমেটিক স্ক্যান করে আপনি ইমিগ্রেশন ক্রস করে ফেলতে পারবেন। বাট আপনার ডিজিটাল অ্যারাইভাল কার্ড যদি কোনোভাবে করা না থাকে তখন এখানে এসে আপনাকে নতুন করে নিতে হবে, করে দেন আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন। বাট সেটা একটু লেন্দি প্রসেস। সো ওইখানে আসলে ওই ঝামেলাতে না যেয়ে আগে থেকেই প্রিপারেশন নিয়ে আসা ভালো। এই যে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টটা এত সুন্দর, এত সুন্দর, আমি জাস্ট আপনাদের বলে বোঝাতে পারবো না এই এয়ারপোর্টটা যে কতটা আধুনিক। এবং মনে হয় যে সারাদিন একটা পুরা দিন এয়ারপোর্টে ঘুরে কাটানো যাবে। যেহেতু আমাদের হাতে অনেক ভারী লাগেজ ছিল, দুইটা লাগেজ এর মধ্যে এটা ক্যারি করা খুব টাফ ছিল, আমাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে। বাট তারপরও আমরা চেষ্টা করছি পুরা এয়ারপোর্টটা যাতে খুব ভালোভাবে আমরা কাভার করতে পারি, খুব ভালোভাবে একটু ঘুরে দেখতে পারি, এনজয় করতে পারি। সো এদিকে হচ্ছে একটা মিররের মতন এক ধরনের ডেকোরেশন করা, যেটা হচ্ছে আমার ছেলে সহস্র ও খুব সুন্দর করে আমাকে বললো একটু ছবি তুলে দিতে, আমি ওকে ছবি তুলে দিচ্ছিলাম। এরপরে আমিও কিছু ছবি তুলব। আসলে বিশ্বের অন্যতম একটা দেশ হচ্ছে, আধুনিক দেশ যদি বলি সেটা হচ্ছে সিঙ্গাপুর। এবং ওদের পাসপোর্ট এখন তো অনেক অনেক স্ট্রং একটা পাসপোর্ট, বিশ্বের অন্যতম 1 নম্বরে আছে, এটার বলার অপেক্ষা রাখে না। সিঙ্গাপুরি পাসপোর্ট অনেক ভ্যালু অ্যাড করে। তো আমরা আসলে খুব হ্যাপি এবং সিঙ্গাপুর আসাটা আমার কাছে এক ধরনের স্বপ্নের মতো। এটা আমার একটা ড্রিম ছিল, সিঙ্গাপুর আমি যাব। সো ফাইনালি আমার ড্রিমটা পূরণ হলো। এবং দেখতে পাচ্ছেন যে এত লম্বা সিঁড়ি। আমরা এখন জুয়েলে যাচ্ছি, জুয়েল এয়ারপোর্ট, যেখানে হচ্ছে আর্টিফিশিয়াল একটা ওয়াটারফল ওরা তৈরি করেছে, যেটা বিশ্বে হচ্ছে অন্যতম একটা আর্টিফিশিয়াল ওয়াটারফল। ওটা পৃথিবীর অন্য কোথাও আসলে নাই আমার জানা মতে। যদি আমার ইনফরমেশনে কোনো ভুল হয়ে থাকে তাহলে আই এম এক্সট্রিমলি সরি। বাট আমি যতদূর জানি এই ওয়াটারফলটা খুবই বিখ্যাত সিঙ্গাপুরে। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন মেইনলি ওইখানেই। সো ওইটা কাভার করে দেন আমরা ডিসাইড করবো আমরা কোথায় যাব। তো ওই ওয়েটা এত লম্বা, আমরা হেঁটেই যাচ্ছি আর মনে হচ্ছে কোনোভাবেই শেষ হচ্ছে না রাস্তা। আর এয়ারপোর্টটা এত বড়, এত ওয়েল ডেকোরেটেড, সব কিছু এত সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন এবং এত অর্গানাইজড, যেটা দেখলে মানে খুব অবাক লাগে যে এত বড় এয়ারপোর্ট এত সুন্দরভাবে অর্গানাইজ করা। এই জন্যই হয়তো ওরা এত আধুনিক, এত উন্নত। সো আমরা ওই দিকেই যাচ্ছি, কিন্তু আমাদের মনে হচ্ছে রাস্তার শেষ হচ্ছে না। আমরা একদিকে আমি একটা লাকেজ ধরেছি, আরেকদিকে সহস্র ওর ছোটো লাকেজটা ক্যারি করছে, আর পিছনে আমার হাজব্যান্ড ভিডিও করে যাচ্ছে আমাদেরকে। সো আমার কাছে মনে হচ্ছে ফাইনালি আমরা ওয়াটারফলের সামনে চলে এসেছি। দূর থেকে একটু দেখা যাচ্ছে, এখনও পুরোপুরি দেখতে পাচ্ছি না। চারপাশ হচ্ছে সবুজে ঘেরা, এই জন্যই হয়তো সিঙ্গাপুরকে মানুষ গ্রিন সিটি নামে চেনে খুব ভালোভাবে। আর আমার কাছে মনে হয়েছে সিঙ্গাপুরের ম্যাক্সিমাম 80% মানুষই ট্যুরিস্ট, প্রচুর ট্যুরিস্ট এখানে ঘুরতে এসছে। এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি ওয়াটারফল দেখার জন্য। সহস্র আগেই চলে গেছে, আমি ওর পিছে যাচ্ছি। এই যে ফাইনালি আমরা ওয়াটারফলটা পেয়েই গেলাম। দেখতে পাচ্ছেন এত সুন্দর ওয়াটারফল এবং এই জায়গাটা এত শীতল, এত ঠান্ডা, এখান থেকে সরে আসতে মোটেও মন চাচ্ছিল না। এটা যদি একটু দূরে মনে হচ্ছে। এখন আমরা আবার নিচে যাব, নিচে যে একদম কাছ থেকে ওয়াটারফলটা দেখব।
সো এখানে কিছুক্ষণ থেকে আমরা এখন নিচে যাব। এখানে বাচ্চা নিয়ে আসছে অনেক দেশের অনেক মানুষেরা, ঠিক বোঝা যায় না। এই যে এখানে একটা ফরেনার বেবি। উপর থেকে নিচ পর্যন্ত এটা এত সুন্দর করে মেইনটেন করা হয়। আর ভোরের দিকে আসলে আপনারা এই ওয়াটারফলটা দেখতে পারবেন না। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো। আপনারা যদি 11টার পরে আসেন, সকাল 11টার পরে আসলে আপনারা এই ওয়াটারফলটা দেখতে পারবেন, তার আগে এটা চালু হয় না। সো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখলাম। সহস্র আমার কিছু ছবি তুলে দিল। আমি ওকে আবার বলছিলাম ভালো করে তুলেছো তো? ও বলছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। আমি আবার ওর কিছু ছবি তুলে দিলাম। এই যে একদম কাছ থেকে ওয়াটারফলটা দেখা যাচ্ছে। বিশাল বড় ওয়াটারফল এবং আর্টিফিশিয়াল, যেটা কৃত্রিম, মানুষের তৈরি, এটা কোনো মানে ন্যাচারাল না। এবং চারপাশে গাছগাছালি দিয়ে একদম সুবিস্তৃত, যেটা খুবই সুন্দর লাগছে। আসলে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সামনাসামনি অনেক সুন্দর দেখায় এটা। প্রত্যেকটা মানুষ হচ্ছে এই ওয়াটারফলটা এনজয় করছে। কেউ বসে থেকে এনজয় করছে, কেউ উপরে। এটা অনেকগুলা ফ্লোর আছে চারপাশ থেকে। উপরে আবার স্কাই ট্রেন দিয়েও পুরাটা রাউন্ড দিয়ে দেখা যায়। আমরা এখন নিচে এসেছি। নিচে এসে আমরা একদম উপর থেকে ওয়াটারফলটা কভার করার চেষ্টা করছি। আসলে আমাদের হাতে এই বড় বড় লাগেজটা থাকার কারণে আমরা এত বেশি মানে হেভি ফিল হচ্ছিল, যার কারণে আমরা খুব একটা এনজয় করতে পারছিলাম না। বারবার লাগেজটা নিয়ে ঘুরতে হচ্ছে। সো আর হাত ব্যথা হয়ে গেছে, টায়ার্ড আমরা। এটা না থাকলে মনে হয় আরেকটু ভালো হতো। লাগেজটার জন্য অনেক মানে সহজেই মুভমেন্ট করাটা একটু কঠিন হয়ে যাচ্ছিল। দেখতেই পাচ্ছেন এত সুন্দর ওয়াটারফল কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে এবং এত সুন্দর অর্গানাইজ করা। তো এইটা আসলে মানুষের দ্বারা সব কিছুই সম্ভব যদি মানুষ চায়। চারপাশে গাছগাছালি দিয়ে ভরা, এত সুন্দর সুন্দর গাছ। এগুলো মেনটেন করাও আসলে খুব একটা মানে সহজ কাজ না। এরপরে এই ওয়াটারফল দেখার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের হোটেল, যেটা আমাদের এজেন্সি, যিনি ইয়াসিন ভাই ওনার নাম, উনি হচ্ছে আমাদেরকে হোটেলটা বুক করে দিয়েছিল ডেস্কার রোডে, লিটল ইন্ডিয়াতে। এটা হচ্ছে লিটল ইন্ডিয়ায় বেসিক্যালি আমাদের চুজ করার অন্যতম কারণ ম্যাক্সিমাম বাঙালি ওখানে স্টে করে এবং আমাদের খাবার দাবার থেকে শুরু করে খুবই রিজনেবল প্রাইসে আসলে হোটেলটা বুক করা হয়েছে। আপনারা সবাই জানেন সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ একটা দেশ, এখানে সব কিছুই অনেক অনেক এক্সপেন্সিভ। আর সেক্ষেত্রে হচ্ছে যে হোটেল, নর্মাল একটা হোটেলও দেখা যায় যে 8-10-এর নিচে সম্ভব না। বাট সেই হিসাবে আমাদের হোটেলটার প্রাইস খুবই রিজনেবল ছিল। আর এই মুহূর্তে আমরা এমআরটি এমআরটি বলতে আপনার আমাদের দেশের যেমন মেট্রো রেল, ওখানেও সেম মেট্রো রেলে আমরা উঠে গেলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন সামনে কতগুলো বাঙালি ভাই আছে। তারা যে কতটা আমাদেরকে হেল্প করেছে মানে এটা বলে বোঝানো সম্ভব না। কারণ ওনারা না থাকলে আমরা আরও বেশি হয়তো সময় লেগে যেত আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে। কারণ আমরা হচ্ছে সিঙ্গাপুরে ফার্স্ট ট্রাভেল করছিলাম এবং অনেক কিছু সম্পর্কেই আমরা
একদমই অজানা। ইভেন দো আমাদের কোনো গাইড ছিল না, উইদাউট গাইড, উইদাউট প্যাকেজ আমরা হচ্ছে নিজেরাই সব কিছু ম্যানেজ করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমাদের একটু সময়টা বেশি লেগে গেছে। এবং এমআরটিটা তো আমরা একেবারেই আননোন ছিল এমআরটিটা কীভাবে ইউজ করতে হয়, বিকজ ওখানকার ম্যাক্সিমাম এরিয়া সম্পর্কে আমাদের ধারণা ছিল না, কোথা থেকে কোথায় যেতে হবে। এবং এটা ম্যাপটা যদি একবার বোঝা যায়, আসলে সিঙ্গাপুরটা খুবই ছোট একটা দেশ এবং খুব ইজিলি আপনি ট্রাভেল করতে পারবেন খুবই লোয়েস্ট কস্টে। এবং মানুষ বলে যে সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ। সিঙ্গাপুর তখনই এক্সপেন্সিভ যখন আপনি এটাকে হচ্ছে ধরেন ট্যাক্সি যদি ইউজ করেন, সেক্ষেত্রে তো আপনার প্রচুর খরচ হয়ে যাবে। আর যদি আপনি এমআরটিটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কস্ট একদমই কমে যাবে। আমি বলবো যে অলমোস্ট আপনার 80% কস্ট কমে যাবে। আর এই ভাইগুলো আমাদেরকে এত হেল্প করেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোটেল, ফাইনালি আমরা এই হোটেলে পৌঁছেছি। ওই ভাইগুলো আমাদেরকে হেল্প না করতে আমি বাঙালি, সব বাঙালি। আঙ্গুর কত করে ভাই? আঙ্গুর ম্যাঙ্গোর দাম কত? ম্যাঙ্গো $4। করছে যে আপনারা নেন, সমস্যা নাই। আসলে একটা বেচতে যাবে, একটা দুটা কত পড়বে? দেখতে হবে কোটা দেখবে দুটা তুমি কোনটা খাবে? এটা কি কাটার তো সিস্টেম নেই? কেটে দিয়ে যাবে ও ভালো লেগেছে। আমি এখানকার খাবার দাবার সি টেস্ট করা যাবে। ম্যাঙ্গোর দাম $4, আঙ্গুরের দাম $1, এরকম অনেক আছে, 4, 1, 2 এরকম ডলার। তখন ম্যাঙ্গো দিছে, এটা দিবে, টেস্ট করবো, তারপর নেবো। বলে বোঝানো যাবে না, এখন দেখাতে পারছি না। এখন আমরা মোস্তফা সেন্টারে উঠছি। এটা হচ্ছে সিঙ্গাপুরের আরেকটা চেইন শপ, মোস্তফা সেন্টার। এখানে এমন কিছু নাই যেটা পাওয়া যায় না। মানে পুরা মোস্তফা সেন্টার ঘুরতে আমার মনে হয় 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। ইলেকট্রনিক্স থেকে শুরু করে, গোল্ড থেকে শুরু করে, কুকারিজ, আপনার যেই কোনো কসমেটিক্স, সব ধরনের কসমেটিক্স থেকে শুরু করে এভরিথিং আপনি এই একটা জায়গায় পেয়ে যাবেন খুবই সস্তায়, অনেক রিজনেবল প্রাইসে। এবং আপনার অন্য জায়গায় যেতে হবে না, এখানে এক জায়গায় আপনি সব কিছু পেয়ে যাবেন। তো আমাদের যেহেতু ফার্স্ট ডে ছিল, আমরা চাচ্ছিলাম না সময়টা নষ্ট করতে। সো আমরা রাতেই একটু মানে ভাবলাম যে একটু দেখি, ঘুরে ফিরে দেখি। কারণ আমরা খুব স্বল্প সময়ের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলাম, জাস্ট 3 ডেজের জন্য। সো এমনিতেই তো আমাদের হোটেল খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে গিয়েছে, যেহেতু ফার্স্ট টাইম। যার কারণে আমরা হোটেলে যেয়েই একটু রেস্ট নিয়ে বের হয়ে গিয়েছিলাম ঘুরে দেখার জন্য। আজকে আমরা কিছু আমাদের যদি কিছু লাগে, সেক্ষেত্রে আমরা ওটা দেখে রাখবো, নেক্সট ডেতে আমরা ওটা পারচেস করব। সো এই উদ্দেশ্যে একটু ঘুরে ঘুরে দেখা। আবার আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস আছে দেশে, তাদের জন্য আমাদের কিছু গিফট আইটেমসও নিতে হবে। সো আমরা ওইটার জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায় বা কি করা যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে এত এত প্রোডাক্ট দেখে শেষ করা যাবে না, গুণে শেষ করা যাবে না। আনলিমিটেড প্রোডাক্ট, আপনার কি লাগবে জাস্ট আপনি বলবেন, আপনি সব পেয়ে যাবেন এখানে। দেখতেই পাচ্ছেন এভরিথিং ইজ হিয়ার। সো জাস্ট আপনার রিকোয়ারমেন্টটা থাকতে হবে যে আপনার কি লাগবে, সব কিছু এখানে পাওয়া যায়। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, সিঙ্গাপুরে সব কিছু খুবই জেনুইন। এখানে 2 নাম্বার প্রোডাক্ট বলতে কিছু নাই। যে আমরা বাংলাদেশে যেটা নিয়ে অলওয়েজ ভয়ে থাকি, টেনশনে থাকি যে প্রোডাক্টটা আদৌ অথেন্টিক কিনা বা এটা কিনা, অরিজিনাল কিনা। সো এই টেনশনটা আপনাকে সিঙ্গাপুরের প্রোডাক্ট নিয়ে করতে হবে না। আপনি নিশ্চিন্তে যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন, খাবার থেকে শুরু করে সব কিছু আপনি কিনতে পারবেন নির্ভয়ে, নিশ্চিন্তে। কোনো কোয়ালিটি নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। এটা খুবই পজিটিভ একটা দিক। হিউজ প্রোডাক্ট, এখানে হিউজ প্রোডাক্ট দেখে শেষ করা যাবে না, এত প্রোডাক্ট। এবং সারা রাতই খোলা থাকে। আমরা প্রায় রাত 2টা পর্যন্ত এখানে ছিলাম।
তো এই হচ্ছে আমাদের মোস্তফা সেন্টার ভিজিট। এখন আমরা হচ্ছে নিচের ফ্লোরে আরেকবার একটু যাব, ইলেকট্রনিক্সের কিছু প্রোডাক্ট দেখব। নিচের দিকে যাচ্ছি। গোল্ডের ফ্লোরটা বন্ধ আছে, কারণ বেশি রাত হয়ে গেছে, তো এই জন্য গোল্ডের ফ্লোরটা ওরা বন্ধ করে ফেলেছে। এখন আমরা হচ্ছে ইলেকট্রনিক্স জিনিস কিছু দেখব। আর এখন যে রাত 2টা বাজে, এটা কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে না। চারদিক দেখেন, এখনও অনেক কাস্টমার আছে যারা পারচেস করছে, এখনও লাইট দিয়ে ভরপুর। এই যে গোল্ডের দোকানটা বন্ধ আছে। এগুলো হচ্ছে পারফিউম, বিভিন্ন ব্র্যান্ডের, নামি দামি ব্র্যান্ডের, ওয়ান টাইম থেকে শুরু করে ডিউ পারফিউম অ্যাভেলেবেল। শ্যাম্পু, আমরা লিফটে উঠে গেলাম। এখন আমরা নিচের ফ্লোরে আরেকবার একটু যাব। নিচের ফ্লোরটা দেখা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে হোটেলের দিকে রওনা দিব। এই যে ইলেকট্রনিক্স ফ্লোরে চলে আসছি। ইলেকট্রনিক্স ফ্লোরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টর্চ লাইট, তারপরে এখানে অনেক ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে। আমি বেসিক্যালি খুঁজছিলাম, এই যে এখান থেকে আমার সহস্র একটা নিয়েছে, সেলফি স্টিক না কি বলে, এটা আমি ঠিক বলতে পারছি না, আমার মনে আসছে না। আর হচ্ছে আমি একটা স্ট্রেটনার দেখছিলাম, বাট নেওয়া হয়নি। আমি ভেবেছি যে আগামীকাল হয়তো নিতে পারি, বাট আলটিমেটলি আমার নেওয়া হয়নি। আর এই যে বিভিন্ন ধরনের ক্যামেরা, যেগুলো হচ্ছে অনেকেই সিঙ্গাপুর থেকে এই জিনিসগুলো, ইলেকট্রনিক্স জিনিসগুলো পারচেস করে নিয়ে যায়। হেডফোন, স্পিকার। এখন সবকিছু এক্সপ্লোর করা শেষ, আমরা দেখে নেব। জাস্ট কালকে আমরা এখন মোস্তফা সেন্টারের সামনে আছি। এটা হলো এন্ট্রি 3 আর এটা হলো এন্ট্রি 4, যেটা মাত্র আমরা দেখে আসলাম। আর কালকে আমরা হয়তো বা এন্ট্রি 3টা দেখতে পারি। এন্ট্রি 3 আমরা হলো মোস্তফা সেন্টারের 4টাতে দেখছি, বিশেষ করে ইলেকট্রনিক্সটা। তো আমরা ঠিক করে রাখতেছি যে কি কিনবো। আজকে কিছু কেনা হবে না, সব কেনা হবে কালকে। ওয়েট করতেছি কালকের জন্য। এখন লিটারেলি বাজে হলো 1:58 মতো, মানে কিছুক্ষণের পরেই যেটা হচ্ছে। বাট সিঙ্গাপুরে 24 আওয়ার্সের জন্য একদম ওপেন, সবাই সবার মতো হাঁটতেছে, কেউ কারোর মানে একদম ফাঁকা নাই, একদম সবাই। বাংলাদেশ যেমন 12টার পর একটা 2টার পরে যেমন ফাঁকা হয়ে যায়, কেউ একদম মানে কেউ থাকেই না বলতে গেলে, কিন্তু এটা সিঙ্গাপুরে নাই। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এরকম টাইপের দেশগুলা 24 আওয়ার্সের জন্যই ওপেন। বাট মালয়েশিয়া সকালে ওপেন না, মানে সকালে অনেক কম মানুষ থাকে। বাট সিঙ্গাপুরে 24 আওয়ার্সের জন্যই ওপেন, সবাই একদম 24 ঘন্টা কাজ করে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাঁধুনি রেস্টুরেন্ট, এটার ওপরেই হচ্ছে দোতলায় আমরা ছিলাম, খুবই রিজনেবল প্রাইসে। এবং এই রাঁধুনির একটা কথা বলে রাখা ভালো, রাঁধুনি রেস্টুরেন্টের যে ওনার, উনি আসলে অনেক হেল্পফুল একজন মানুষ। উনি অনেক হেল্পফুল একজন মানুষ। আমার ইবিএলের কার্ডটা হচ্ছে খুব প্রবলেম করছিল, কার্ড অ্যাভেল করতে পারছিলাম না, ডলার কনভার্ট করা হয় নাই, ভুলে গিয়েছিলাম। সো উনি আসলে অনেক হেল্প করেছিল, বলেছিল যে আপনার কোনো প্রবলেম হলে আপনি বলতে পারেন, আপনি ডলার দিলে আমি আপনাকে এই কার্ডে আপনাকে পেমেন্ট করে দিব, অসুবিধা নাই। সো এটা আসলে কে বিদেশের মাটিতে কয়জন করতে পারে, কয়জনের আসলে এইটা থাকে। তো এই জন্য আসলে হলো রাঁধুনি, হ্যাঁ রাঁধুনি রেস্টুরেন্টের সামনে, মানে বাংলা রেস্টুরেন্ট। হ্যাঁ আমরা মানে কিছু একটা খাবো, অ্যান্ড দেন আবার হোটেলে যাব, দেন ঘুমাইতে হবে। তারপর আমরা কালকে সকালে উঠে আমাদের জার্নি শুরু করবো।